আর এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আগের দিন আমরা দেখেছি দুটো ক্লাসে পলিমার কি, পলিমার কিভাবে বানানো হয়। একটা জিনিস ভালো করে মনে চেষ্টা করো মনে করার, আমরা যখন পলিপেপটাইড করেছিলাম প্রোটিন, সেখানে আমরা কি বলেছিলাম, প্রথমে অ্যামিনো অ্যাসিড গুলোকে জুড়েছিলাম পেপটাইড বন্ডের মাধ্যমে। ভালো করে মনে করো, প্রথমে আমরা অ্যামিনো অ্যাসিড মলিকিউল গুলোকে পেপটাইড বন্ডের মাধ্যমে জুড়েছিলাম, তো এক একটা অ্যামিনো অ্যাসিড জুড়ে জুড়ে আমরা পলিপেপটাইড চেইন বানিয়েছিলাম। ওই পলিপেপটাইড চেইন গুলো এরপর সেকেন্ডারি স্ট্রাকচার নিয়েছিল, টারশারি স্ট্রাকচার নিয়েছিল, তারপর কোয়াটারি স্ট্রাকচার নিয়েছিল। এইভাবেই কিন্তু আমাদের মাসল থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো প্রোটিন বেস মানে বডি ফ্রেম যেগুলো হয় সেগুলো তৈরি হয়। তো একই রকম ভাবে পলিমারের ক্ষেত্রে সেম, এটা শরীরের মধ্যে হচ্ছিল, এটা বাইরে আমার চোখের সামনে হচ্ছে পলিইথিলিন বা প্লাস্টিক যেগুলো। তো পলিমার চেন যেটা আমরা তৈরি করলাম পলিমারাইজেশনের মেথডের মাধ্যমে, দুটো পলিমারাইজেশন মেথড আমরা পড়েছিলাম, একটা হচ্ছে অ্যাডিশন বা চেন গ্রোথ, আর একটা হচ্ছে কনডেনসেশন। তো পলিমার চেন বানানোর পরে তারা কিভাবে ইন্টারঅ্যাকশন করবে সেটা ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ফোর্সের উপরে। তো ইন্টারমলিকুলার ফোর্সের উপরে তাদের ইন্টারাকশন গুলো ডিপেন্ড করে, এবং সেখান থেকে স্ট্রাকচার এবং প্রপার্টি ডিফাইন হয় পলিমারের। কোন পলিমারটা রাবার হবে, কোন পলিমারটা আমাদের পেনের কাভার হবে, কোনটা দড়ি লাইলন হবে, বা রোপ যেটা বলা হয় রোপ, দড়ি। তো সেই প্রত্যেকটা পলিমারের ক্ষমতা বা সহনশীলতা, ইলাস্টিসিটি মানে স্থিতিশীলতা বা ফ্লেক্সিবিলিটি সবকিছু আলাদা হয় তার ইন্টারমলিকুলার ফোর্স গুলোর উপর। সেম পলিমার আবার যদি ডিফারেন্ট ভাবে অ্যারেঞ্জ হয় তাতেও কিন্তু তার প্রপার্টিজ চেঞ্জ হবে। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো পলিমারকে আমরা ইন্টারমলিকুলার ফোর্স, তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স আছে সেগুলোর উপর বেস করে আমরা তিনটে ভাগে মিনিমাম ভাগ মানে মোটামুটি ভাগ করতে পারি। একটা হচ্ছে ইলাস্টোমার, আর একটা হচ্ছে ফাইবার, আর তারপরে আমরা দেখবো প্লাস্টিক মেটেরিয়াল, যেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি ফার্দার। একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেটিং। তো আমরা এক এক করে প্রত্যেকটা পড়বো, এবং এখানে মনে একটা বিষয় হচ্ছে এক্সাম্পল গুলো তোমাকে মাথায় রাখতে হবে। এক্সাম্পল গুলোকে মাথায় রেখে তুমি মেলাতে থাকো তাহলে ইজিলি মিলে যাবে। দেখো আমরা পরপর রেখে যাচ্ছি। ইলাস্টোমার এক্সাম্পল হচ্ছে রাবার। তো এবারে ন্যাচারাল রাবারকে ফলো করে করে মেলানোর চেষ্টা করো, যে বৈশিষ্ট্যগুলো আমরা বলবো। যে প্রথমে আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল হচ্ছে রাবার, ইলাস্টোমার এক্সাম্পল হচ্ছে রাবার, বুঝলে? এবার দেখো, যে ইলাস্টোমারের মধ্যে কি রয়েছে না, উইক ইন্টারমলিকুলার ফোর্স। সব থেকে বড় হচ্ছে যে উইক ইন্টারমলিকুলার ফোর্স হওয়ার কারণে তারা লুজলি হেল্ড বা কয়েল চেন হয়, যার কারণে ইলেকট্রিসিটি আসে। উইক ইন্টারাকশন চেন ক্যান মুভ অর স্ট্রেচ। উইক ইন্টারাকশন হওয়ার কারণে চেন গুলো কি করতে পারে, একে অপরের সাথে ফ্লেক্সিবল মুভ করতে পারে। আর যখনই আমরা টানবো তখন সেটা কিন্তু এক্সটেন্ড করবে, আর চাপ দিলে সংকুচিত হবে, তার জন্য বলে চেনটা এক্সটেন্ডও করে। রিমুভ ফোর্স চেন রিটার্ন আবার আগের মতো চলে আসে, এটাকে বলে ইলাস্টিক। ইলাস্টিসিটি বলতে আমি বল প্রয়োগ করবো এবং বল প্রয়োগ করার পর আবার ছেড়ে দিলে তার আগের অবস্থাতে ফিরে চলে আসবে, এটা কিন্তু ইলাস্টিসিটি। বলছে রাবার, রাবারকে তুমি চাপ দাও কুঁচকে যাবে, আবার টানলে বাড়বে, আবার সেটাকে ছেড়ে দিলে আবার চলে আসবে একই অবস্থায়। তো এটা ইলাস্টোমার এক্সাম্পল হচ্ছে রাবার। আর বুনাইয়ের নিওপ্রোপিন এগুলো হচ্ছে ইলাস্টোমার এক্সাম্পল। তো ইলাস্টোমার স্পেসিফিসিটি কোনটা, তার কৃতিত্ব কোনটা, ইলাস্টিসিটি। কেন না উইক ইন্টারমলিকুলার ফোর্সের কারণে। এই দেখো এই ছোট্ট একটা মানে এরকম একটা স্ট্রাকচার, সেটাকে যদি আমরা টান দিই তাহলে কিন্তু এরকম লম্বা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে ইলাস্টোমার জিনিসটা কি, ইলাস্টোমার জিনিসটা হচ্ছে রাবার। রাবারটা কি না, টানলে বাড়বে, আবার চাপ দিলে কুঁচকে যাবে, তার সাথে ব্যাপারটা হচ্ছে কি ফ্লেক্সিবল ইলাস্টিসিটি, এই যে ব্যাপারটা এটাকে বলে ইলাস্টিসিটি। হলো কারণটা কি না উইক ইন্টারমলিকুলার ফোর্স। এবার হচ্ছে ফাইবার উদাহরণ দেখো, ফাইবার কোনগুলো না, লাইলন 6,6। লাইলন 6,6 হচ্ছে একটা ফাইবার। আর টেরিলিন, লাইলন 6 এগুলো হচ্ছে সব ফাইবার উদাহরণ। কি হচ্ছে ব্যাপারটা, দেখো স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স থাকছে কেন। লাইলন কত শক্তিশালী বলতো, লাইলন দিয়ে আমরা রোপ বানানো হয়। বড় বড় সমস্ত কিছু যে মানে ক্যারি করার জন্য জিনিসপত্র বানানো সব লাইলন দিয়ে বানানো হয়। তো এগুলো স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স থাকবে, ভালো করে স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স থাকবে। টেন্স প্যাক ক্লোজলি হাই টেন্সাইল স্ট্রেংথ, খুবই মানে সহনশীল হয়, ছিঁড়ে না কারণ এই কারণে। তো কি হচ্ছে ব্যাপারটা না, স্ট্রং অ্যাট্রাকশনের কারণ হয়, স্ট্রং অ্যাট্রাকশন থাকে, ক্লোজ প্যাকিং থাকে, লেস চেন মুভমেন্ট, হাই টেন্সাইল স্ট্রেন্থ এবং ফাইবার। এই কারণে হচ্ছে টেন্সাইল স্ট্রেন্থ মানে সহনশীলতা এটা অত্যন্ত বেশি। আর হচ্ছে চেন গুলো কি আর কিছু নেই, হ্যাঁ এটা হচ্ছে ফাইবার বৈশিষ্ট্য। এবারে ক্লোজ প্যাক হাইলি ওরিয়েন্টেড স্ট্রংলি ইন্টারঅ্যাক্টিং
ইন্টারঅ্যাক্টিং, এবার এখানে কি কি ফোর্স থাকে, ডিপেন্ডিং অন পলিমার স্ট্রং ইন্টারঅ্যাকশন ক্যান বি ইনভলভ। এখানে দেখো, এখানে এই যে লাইলন 6 আমরা কি লিখেছিলাম, এখানে অ্যামাইড 1 থাকে, তো অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামেথিলিন অ্যামিন, আর এদিকে শেষ। তো এই যে অ্যামাইড বন্ড আমরা দেখেছিলাম পেপটাইড, তোমাদের পেপটাইড মনে করো ভালো করে, অ্যামাইড বন্ডের মধ্যে আমরা দেখেছিলাম পেপটাইডে কি হয়, সেকেন্ডারি স্ট্রাকচারে হাইড্রোজেন বন্ড থাকে, তো হাইড্রোজেন বন্ড ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্সের কারণে এটা খুবই কি হয় না, স্ট্রং মলিকুলার যে ফোর্স গুলো থাকে ইন্টারমলিকুলার ফোর্স গুলো সেগুলো খুব স্ট্রং নেচার হওয়ার কারণে এর টেনসাইল স্ট্রেংথটা খুবই হাই হয়, খুবই সহনশীল হয়, ইজিলি মানে এটা সহনশীল হয়, এটা হচ্ছে স্ট্রং অ্যাট্রাকশনের কারণে চেন গুলো যে লেস মুভেবল। তুমি নাইলনের দড়িকে কি তুমি স্ট্রেচ করে টান টেনে লম্বা করতে পারবে, পারবে না, তার জন্য এটা হচ্ছে হাই টেনসাইল স্ট্রেংথ, এর কারণ হচ্ছে স্ট্রং মলিকুলার ইন্টারমলিকুলার ফোর্স, যেমন হাইড্রোজেন বন্ডে আমরা দেখেছি পেপটাইডে যেভাবে। তো এটা হলো ফাইবার, ফাইবার তার টেনসাইল হাই টেনসাইল ফোর্সেস বা স্ট্রেংথের জন্যই পরিচিত, সেটা হচ্ছে লাইলন 6 হচ্ছে একটা এক্সাম্পল, এছাড়া ড্রাগন এগুলো হচ্ছে ফাইবার উদাহরণ। এবার দেখো থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং, সবাই তোমরা ভুলে ফেলো, তো এইটা ভালো করে বুঝতে হবে যে থার্মোপ্লাস্টিক কোনটা, থার্মোসেটিং কোনটা। দেখো থার্মোপ্লাস্টিক্সের উদাহরণ হচ্ছে পলিথিন, আমরা তো পলিথিন প্লাস্টিকের মধ্যেই রাখি না, তার জন্য মাথার মধ্যে ঢোকাবে থার্মোপ্লাস্টিক মানে পলিথিন, থার্মোপ্লাস্টিক মানে হচ্ছে পলিথিন। এরপর আমরা পিভিসি বা পলিস্টাইরিনের যখন এক্সাম্পল গুলো পড়বো তখন আমরা দেখাবো যে এগুলো কোন কোন জিনিস বানানোর জন্য ব্যবহার করা হয়, তখন তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে কেন থার্মোপ্লাস্টিক বলা হচ্ছে। তো দেখো ভালো করে বুঝতে হবে থার্মোপ্লাস্টিকের ব্যাপারটা কি। যখন তুমি পলিমারটাকে হিট করে তখন কি হবে, হিট করলে তোমাকে চেনটা কি হবে, লিকুইড হয়ে যায়, পলিথিনকে যদি তুমি হিট করো লিকুইড হয়ে যায়, তার জন্য বলা হচ্ছে যে চেন গেইন মোবিলিটি, পলিমার সফট মানে নরম হয়ে যায়, তখন কিন্তু সেই পলিমারটাকে আমরা আকার বদলতেও পারি। প্লাস্টিক, থার্মোপ্লাস্টিক মানে প্লাস্টিকই ভাবো, যে প্লাস্টিককে আমরা বলালাম লিকুইড হয়ে গেল, তারপর সেটাকে আমরা কিন্তু আবার নতুন শেপও দিতে পারি, কুল করলে আবার শক্ত হয়ে যাবে। তো থার্মোপ্লাস্টিক যখনই আমরা বলবো থার্মোপ্লাস্টিক করলে আমার মাথায় যেন আসে প্লাস্টিক এবং ইথিলিন, পলিইথিলিন, প্লাস্টিক এবং পলিইথিলিন। তো কি হচ্ছে এখানে, গরম করব রিসেট করব আবার কুল করলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা করলে হার্ড হয়ে যাবে। থার্মোপ্লাস্টিক হচ্ছে রিভার্সিবল সফটেনিং এন্ড হার্ডেনিং, রিভার্সিবল মানে আমি এটা কুল করে নরম করতে পারবো, আবার সরি হিট করে নরম করতে পারবো, আবার কুল করলে আবার হার্ড হয়ে যাবে। Because the chains mainly held together by relative weaker interaction, heating allows increased chain mobility. ওদের মধ্যে যে ইন্টারাকশন থাকে সেটা হিটটা অ্যালাউ করে ওদেরকে ফ্লেক্সিবল হতে, তার জন্য ওদের কি হয় লিকুইড হয়ে যায়। আর দ্বিতীয় কথা স্ট্রাকচার, নো নো পার্মানেন্ট থ্রিডি ক্রসলিঙ্ক নেটওয়ার্ক, এখানে কিন্তু কোনো থ্রিডি ক্রসলিঙ্ক নেটওয়ার্ক না থাকার কারণে তোরা, আচ্ছা এরা যে মানে হিট দিলে এদের, দেখ ইলাস্টোমারের ক্ষেত্রেও কি ছিল, ওই কিন্তু ইন্টারমোলিকুলার ফোর্স ছিল, যেমন হচ্ছে রাবার, তুমি রাবারকে কি গলাতে পারবে, তুমি যে হিট দাও রাবারকে কি গলাতে পারবে, পারবে না, পাশে পুড়ে যাবে, যাই হোক। কিন্তু এখানে কি হচ্ছে পলিথিনের ক্ষেত্রে যে চেন গুলো থাকে, চেন গুলো এরকম চেন গুলো, এই চেন গুলো লিনিয়ারলি সবাই মানে লিনিয়ার, সব চেন গুলো লিনিয়ার, এখানে এর সাথে এর সাথে এর সাথে এরকম কোনো থ্রিডি ওরিয়েন্টেশন নেই, মানে চতুর্দিক থেকে কেউ বানা থাকে না, তার জন্য একটু হিট দিলে তাহাকে দূরে দূরে চলে যায়, তার কারণে এটা মোবিলিটি পায়। কিন্তু আমরা যখন থার্মো সেটিং এ যাবো তখন দেখতে পাবো সেখানে থ্রিডি নেটওয়ার্ক থাকবে, প্রত্যেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এর সাথে ওর সাথে এরকম থ্রি ডাইমেনশনাল বন্ডিং তৈরি হয়ে যায়, তার কারণে সেটা গলানোর পরে সেটাকে শক্ত, গলানো বলে সেটাকে তুমি একবার শক্ত করে দিলে তাকে আর গলানো যাবে না। তো আমরা আসছি, তো পলিথিলিন, পিভিসি, পলিস্টাইরিন এবং টেফলন এগুলো হচ্ছে আমাদের কিসের উদাহরণ, থার্মোপ্লাস্টিকের উদাহরণ। তো এইটা হচ্ছে থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য, যে পলিথিন বা প্লাস্টিক এদেরকে আবার মানে আমরা ঠান্ডা গরম করে লিকুইড করবো, আবার ঠান্ডা করে শক্ত করতে পারবো, আবার লিকুইড করতে পারবো। তো এটা ভালো করে নোট করা, তারপর আমরা এগোবো। আমরা এখন পর্যন্ত যেটা বুঝলাম যে ইলাস্টোমার হচ্ছে রাবার, স্ট্রেচেবল, ইলাস্টিসিটি, তারপরে আমরা বললাম ফাইবার, তার হাই টেন্সাইল প্রপার্টিস থাকে, তার ইন্টারমলিকুলার ফোর্স যেটা আছে সেগুলো হচ্ছে খুবই স্ট্রং, হাইড্রোজেন বন্ডিং থেকে শুরু করে ডাইপোল ইন্টারাকশনের কারণে। তারপরে আমরা বললাম থার্মোপ্লাস্টিক, যেটা হচ্ছে পলিথিন বা প্লাস্টিক। এবার দেখো থার্মো সেটিং পলিমার,
তো এখানে কি আমরা বলেছিলাম যে এই যে চেনগুলোর সাথে একটা আরেকটার সাথে কানেক্টেড হয়, তার কারণে কি হয়, এই ক্রস লিঙ্ক থ্রিডি নেটওয়ার্ক হয়। ক্রস লিঙ্ক থ্রি নেটওয়ার্ক হওয়ার কারণে এদেরকে হিট দিলে অতটা ফ্লেক্সিবল হতে আর পারে না। তো হিটিং কজেস এক্সটেন্সিভ ক্রস লিঙ্কিং এন্ড ফর্মেশন অফ রিজিড নেটওয়ার্ক। যখনই আমরা প্রথমবার হিট করবো তখনই ওদের মধ্যে এমনই ক্রস লিঙ্ক এর সাথে এর বিভিন্ন ভাবে ক্রস লিঙ্ক হয়ে যাবে, এরা একটার সাথে আরেকটার লিঙ্কেজ এমন ভাবে হয়ে যায় প্রথমবার হিট করার কারণে, সেকেন্ড টাইম হিট করলে কিন্তু ওদেরকে আমরা আর গড়াতে পারবো না, ওই বন্ধনগুলো ভাঙা মুশকিল হয়ে যাবে। তার কারণে বলে যে রিজিড নেটওয়ার্ক তৈরি করে। ক্রস লিঙ্কিং থ্রি নেটওয়ার্ক ক্যান নট গো ইজিলি অন রিহিটিং, ক্যান নট রিমডুলেট, এটাকে রিমডুলেট করা যায় না, এতে বৈশিষ্ট্য। থার্মোসেটিং এর উদাহরণ হচ্ছে তোমরা যে প্যান ইউজ করা হয় না আমাদের বাড়িতে, দেখবে রান্নার জন্য যে প্যান ইউজ করা হয় না, সেই প্যানের যে হাতলটা হয়, প্রেসার কুকারের হাতল যেটা হয়, যে কোনো প্যান চা করার থেকে শুরু করে চিকেন, মানে তোমরা রেস্টুরেন্টে গেলে, রেস্টুরেন্ট বলতে রাস্তার যে দোকানগুলো হয় সেগুলো দেখবে যে প্যান গুলো তাওয়াগুলো ইউজ করে, তার যে হ্যান্ডেল গুলো হয় সেখানে কালো কাভার থাকে, হিট রেজিস্ট করে, মানে হিট আসবে না, মানে এতটাই হিট হয়ে গেলেও সে ওই ইটা কিন্তু গলবে না, তার কারণে তোমার হাতে আর গরম লাগবে না। প্রেসার কুকারের যে হ্যান্ডেলটা হয় সেখানে ব্যাকেলাইট থাকে, ব্যাকেলাইট হচ্ছে থার্মোসেটিং পলিমার, একবার হিট করে ওকে ঢুকিয়ে দাও ও আর গলবে না। তোমার মানে লোহার প্রেসার কুকার হয়তো ভেঙে চুরে মুখ চলে শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাকেলাইট কিন্তু ব্যাকেলাইটই থেকে যাবে, ও আর বলবে না, ওর মধ্যেই থাকবে। ক্যানট বি রিপিটেডলি সফটেন্ড এন্ড রিমডুলেটেড বাই হিটিং, তাহলে এদেরকে একবার বানিয়ে দেওয়ার পরে, একবার আকার দেওয়ার পরে আর এদেরকে নতুন করে আকার দেওয়া যাবে না। তাহলে থার্মোসেটিং যখন বলা হবে, একবার সেট করে দাও হ্যান্ডেলের মধ্যে সাথে, প্রেসার কুকার হ্যান্ডেলের সাথে, আর তুমি বের করতে পারবে না বা আর তাকে ইউজ করতে পারবে না। এটা হচ্ছে থার্মোসেটিং পলিমার। তাহলে আমরা বুঝলাম ইলাস্টোমার এক্সাম্পল হচ্ছে রাবার, ফাইবার উদাহরণ হচ্ছে লাইলন সুতো, লাইলন রোপ দড়ি, থার্মোপ্লাস্টিক পলিমার হচ্ছে পলিথিন প্লাস্টিক, আর থার্মোসেটিং হচ্ছে ব্যাকলাইট প্রেসার কুকারের হ্যান্ডেল। বুঝতে পারলে? তো এই যে আমরা পলিমার গুলো পড়লাম, তাদের ইন্টারমলিকুলার ফোর্স বলতে যে উইক হয় আমরা পড়েছি ইলাস্টোমার, স্ট্রং হলে সেটা হয়ে যায় ফাইবার, হাইড্রোজেন বন্ডিং, ডাইপোলার ইন্টারাকশন, হাই টেনসাইল প্রপার্টি দেখাবে। আর ক্রস লিঙ্ক হলে থ্রিডি নেটওয়ার্ক হলে একদম রিজিড হবে, ক্রস লিঙ্ক থ্রিডি নেটওয়ার্ক হলে একদম রিজিড হবে, এবং ব্যাকেলাইট হচ্ছে এক্সাম্পল, এদিকে লাইলন 6 হচ্ছে ফাইবার বা রোপ, আর ন্যাচারাল লাভা বা নিওপ্রিন এগুলো হচ্ছে ইলাস্টোমারের এক্সাম্পল। থার্মোপ্লাস্টিক আমরা বলেছি যে লিনিয়ার ব্রাঞ্চিং থাকবে কিন্তু কোনো ক্রস লিঙ্ক থাকবে না, ক্রস লিঙ্ক না থাকার কারণে এদেরকে কি করা যায়, রিমডিউল করা যায়, রিমডিউল করা যায়, মানে সেকেন্ড টাইম এদেরকে সেভ দেওয়া যায়, গরম করে আবার নতুন ভাবে ইউজ করতে পারবো, রিসাইকেল করতে পারবো ইজিলি, বুঝলে? এবারে চলো তোমরা ভালো করে নোটটা নাও, ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে একবার নোটটা পড়ো। একটা ক্লাস আমি 20 মিনিট পড়ালে সেটা 1 ঘন্টা কাজ তোমাকে ধরে নিতেই হবে, তোমাকে 1 ঘন্টা সময় দিতে হবে, অথবা আজকে নোটটা রেখে তোমাকে পরের দিন এসে কোশ্চেন গুলো সলভ করতে হবে, সাথে সাথে আমি কোশ্চেন গুলো সলভ করে দিচ্ছি, কিন্তু তোমাকে নিজে থেকে বুঝতে হবে যে আজকে আমি কি করলাম। বুঝতে পারলে? এবার চলো কোশ্চেন গুলো আমরা সলভ করি। বলে হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং পলিমার ইজ নট কারেক্ট, পলিমারের ব্যাপারে কোনটা সঠিক নয়, নট কারেক্ট বলেছে, কোশ্চেন ভালো করে পড়বে যে নট কারেক্ট বলেছে, নট কারেক্ট বলেছে তো সেটা কথা বুঝতে হবে। থার্মোপ্লাস্টিক বলে দিয়েছে মানে পলিথিলিন, ক্যান রিপিটেডলি সফটেন অ্যান্ড হার্ডেন অন হিটিং অ্যান্ড রিকুল, এটা সঠিক। থার্মোস্টিং পলিমার আর রিউজেবল না, হয়ে গেছে, কোশ্চেন অ্যান্সার এটাই হবে।
ইলাস্টোমার হ্যাভ পলিমার চেঞ্জ হোল্ড টুগেদার বাই উইক, হ্যাঁ ইলাস্টোমারে উইক ইন্টারঅ্যাকশন ফোর্স থাকে, ফাইবার প্রসেস হাই টেনশন চেম্বার। যেগুলো যে পয়েন্টগুলো পড়েছি সেই পয়েন্টগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো এসছে। তাই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে নোটটা ভালো করে করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে লিখতে হবে, তাহলে রিভিশন করে যাবে, পরীক্ষার আগের দিন তোমরা রিভিশন করবে এই পয়েন্টগুলো, ওখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার চলো পরের কোশ্চেনে। তো তোমরা কোশ্চেনটা ভালো করে পড়বে, না বুঝতে পারলে অ্যান্সারটা হোল্ড করবে, ভালো করে বোঝার চিন্তা করবে। হচ্ছে ম্যাচ করতে বলেছে, বলে পলিমার আর তার এক্সাম্পল। ইলাস্টোমার এক্সাম্পল হচ্ছে নিওপ্রিন, পলিয়েস্টার, ইউরিয়া ফর্মেটেবল রেজিন আর পলিস্টাইরিন। আচ্ছা, ফাইবারের উদাহরণ হচ্ছে নিওপ্রিন, পলিয়েস্টার, আমরা কি বলি থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিক। আমরা নিওপ্রিন পড়েছিলাম ইলাস্টোমারে, নিওপ্রিন আমরা পড়লাম রাবার আর নিওপ্রিন পড়েছিলাম ইলাস্টোমার এক্সাম্পলে। আর ফাইবারের মধ্যে পলিস্টাইরিন, ফাইবারের পলিস্টাইরিন। আর কি কি বাকি আছে, পলিয়েস্টার বাকি আছে, সরি ফাইবার হচ্ছে পলিয়েস্টার। আচ্ছা, আচ্ছা এগুলো আমরা পুরোটা পড়িনি, পলিয়েস্টার বা পলিস্টাইরিন এখন ঠিক করে পড়িনি আমরা, তার কারণে আমরা করতে পারবো না। তো ফাইবার দেখো পলিয়েস্টার দেওয়া আছে, ফাইবার হচ্ছে পলিয়েস্টার, আর পলিস্টাইরিন দেখো, হুম, এটা আমরা পরে পড়াবো, আমরা যখন পরে পড়বো তখন বুঝতে হবে। যে ইলাস্টোমার এক্সাম্পল হচ্ছে নিওপ্রিন, এটা আমরা দেখেছিলাম। ফাইবার, পলিয়েস্টার হচ্ছে ফাইবার, থার্মোসেটিং হচ্ছে ইউরিয়া ফর্মামাইড, আমরা ওখানে ছিল, আমি বললাম না মেনশন করিনি, কিন্তু থার্মোসেটিং এর মধ্যে ছিল ইউরিয়া, থার্মোসেটিং এর মধ্যে ব্যাকেলাইট আর ইউরিয়া ফর্মামাইড, ফর্মালডিহাইড ছিল। আর থার্মোসেটিং হচ্ছে থার্মোপ্লাস্টিক হচ্ছে পলিস্টাইরিন, পলিইথিলিন পলিস্টাইরিন, পলিইথিলিন আর পলিস্টাইরিন থার্মোপ্লাস্টিক হবে। আর ওদিকে ফর্মালডিহাইড ওটা হচ্ছে থার্মোসেটিং এর এক্সাম্পল। বলছে হুইচ টাইপ অফ পলিমার জেনারেলি হ্যাড ক্রস লিঙ্ক স্ট্রাকচার, কয়জন ব্যাকেলাইট ছিল, ব্যাকেলাইট এক্সাম্পল যদি থার্মোসেটিং, তাহলে অপশন সি হবে। বুঝতে পারলে, থার্মোসেটিং এক্সাম্পলের মধ্যে ক্রস লিঙ্ক ছিল, অপশন সি হবে সঠিক অ্যান্সার। হুইচ পলিমার ইজ থার্মোপ্লাস্টিক, দেখো ব্যাকেলাইট হচ্ছে থার্মোসেটিং, মেলামাইন ফর্মামাইড হচ্ছে থার্মোসেটিং, পিভিসি আর ফর্মালডিহাইড হচ্ছে থার্মোসেটিং, এগুলো সব হচ্ছে থার্মোসেটিং, তাহলে পিভিসি হবে থার্মোপ্লাস্টিক, পিভিসি। বুঝতে পারলে, দেখো হুইচ ওয়ান ইজ ইলাস্টোমার, আবার বলে দিয়েছি ইলাস্টোমার, ইলাস্টোমার বলতে আমরা আবার পড়েছিলাম, কোথায় ছিল, হ্যাঁ পড়াচ্ছি। ইলাস্টোমার হচ্ছে এক্সাম্পল হচ্ছে, ইলাস্টোমার আমরা রাবার পড়েছিলাম, তো রাবারের সাথে নিওপ্রিন পড়েছিলাম, তার নিওপ্রিন হবে অ্যান্সার। আর তারপরে হচ্ছে হাই টেনসাইল স্ট্রেংথ আমরা পড়েছিলাম লাইলন, হ্যাঁ লাইলনে হাই টেনসাইল থাকবে। আচ্ছা, সেটা স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স আমরা দেখেছিলাম। তো যে পয়েন্টগুলো পড়েছে সেই পয়েন্টগুলো থেকে কোশ্চেন বারবার এসেছে। তারপরে দিয়েছে নিচে কি দিয়েছে, হুইচ ওয়ান ক্যান বি রিপিটেডলি সফটেন, দেখো রিপিটেডলি সফটেন আর রিয়েটিং করা যাচ্ছে, এটা আমরা পড়েছিলাম। পলিইথিলিন, পলিইথিলিন উদাহরণ ছিল পিভিসি হবে, কারণ পলিইথিলিন, পলিভিনাইল, পলিস্টাইরিন, পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড সব হচ্ছে থার্মোপ্লাস্টিকের উদাহরণ।
এবার দেখো কোশ্চেন এইটে বলা হয়েছে, ভালো করে কোশ্চেনটা পড়ো। এই পলিমার has flexible chain with weak intermolecular interactions with large elastic মানে তো ইলাস্টোমার হবে। ঠিক আছে, ইলাস্টোমারই হবে অ্যান্সার, ইলাস্টোমার হবে অ্যান্সার। তারপর বলছে হুইচ পেয়ার ইজ ইনটায়ারলি ম্যাচ। দেখো ব্যাপারটা হচ্ছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। অর্গানিক, পলিমার বা এই যে চ্যাপ্টার গুলো, এই চ্যাপ্টার গুলো তোমাকে কম, যতটা সম্ভব কম সময়ের মধ্যে কোশ্চেন সলভ করতে হবে। কারণ তুমি বাকি যে নিউমারিক পার্ট গুলো আছে, কেমিস্ট্রির যে বাকি যে নিউমারিক চ্যাপ্টার গুলো আর রয়েছে, যা চ্যাপ্টার গুলো রয়েছে আমি জানি না, তো সেই চ্যাপ্টার গুলোতে কিন্তু টাইম নেবে, সলিড সলিড করতে নেই তোরা, তো সেই চ্যাপ্টার গুলো কিন্তু টাইম নেবে, তার জন্য ভালো বোঝার চেষ্টা করো। এইগুলো কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট মাথার মধ্যে রাখতে হবে, কোশ্চেন দেখবে অ্যান্সার ঠিক দেবে, চলে যাবে। দেখো হুইচ পেয়ার আর ইনকারেক্টলি ম্যাচ বলছে নিওপ্রিন হচ্ছে ইলাস্টোমার, হ্যাঁ। ন্যানোসিস ফাইবার, ব্যাকেলাইট থার্মোসেটিং, পিভিসি, পিভিসি থার্মোপ্লাস্টিক, তাহলে এটা হচ্ছে ভুল। আর এরপর দেখো কনসিডার দ্য ফলোইং, বলছে ফাইবারস জেনারেলি হ্যাভ হাই টেনসাইল স্ট্রেংথ। আচ্ছা, both statement are correct, both statement are correct but ওয়ান বলে দিয়েছে ইনকারেক্ট, তার মানে অপশন ডি কেটে গেল এখানে। স্ট্রং ফাইবার হচ্ছে হাই টেনসাইল স্ট্রেংথ দেখাবে, স্ট্রং ইন্টারমোলিকুলার ইন্টারঅ্যাকশন, তাহলে দেখো এটাও সঠিক, সঠিক। তাহলে কি হবে, বোথ স্টেটমেন্টস আর কারেক্ট এন্ড টু এক্সপ্লেন পয়েন্ট, তা এইটা হবে সঠিক অ্যান্সার। তো এরকম কোশ্চেন দিতে পারে, তো এরকম কোশ্চেন তো আজ প্র্যাকটিস হয়ে গেল। এরকম কোশ্চেন ডিফারেন্ট টাইপের কোশ্চেন দিতে পারে, তো সেগুলো তোমাকে আগে থেকে জানতে হবে যে কিরকম কিরকম কোশ্চেন। স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, এমএস টু স্টেটমেন্ট হয় যে কোনগুলো ঠিক, ওয়ান টু অ্যান্ড থ্রি, ওয়ান টু অনলি, অল অফ ওয়ান টু থ্রি ফোর। তো এই যখন কোশ্চেন তো প্র্যাকটিস করবে, তত কোশ্চেন সেটা বুঝতে পারবে, পরীক্ষা খাতায় গিয়ে বুঝতে পারবে আচ্ছা এখানে এই কোশ্চেনটা জানতে চাইছে, তো এইভাবে অ্যান্সারটা হবে। তো আশা করি তোমরা অনেকগুলো আজকে মোটামুটি ক্লাসে বুঝতে পারলে যে আমাদের পলিমারকে মোটামুটি চার ভাগ করতে পারি। এক হচ্ছে ইলাস্টোমার, রাবার, নিওপ্রিন, তারপর হচ্ছে ফাইবার, লাইলন, সিথিক, দড়ি, দড়ি এটা বলতে পারো। তারপরে থার্মোপ্লাস্টিক বলতে পলিইথিলিন বলেছি, তাহলে পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, এগুলো সবাই হবে থার্মোপ্লাস্টিক। থার্মোসেটিং এর মধ্যে যে এগুলো সব ব্যাকেলাইট, ফর্মাইল, এগুলো সব কনডেনসেশন পলিমারাইজেশন পলির ভিতরে, সেগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক, সরি থার্মোসেটিং। তো আমরা পরে কানেক্ট করে দেবো যে কোনগুলো চেইন রিঅ্যাকশন গ্রোথের মাধ্যমে থার্মোপ্লাস্টিক হয় না থার্মোসেটিং হয়, আর কন্ডেনসেশনের মাধ্যমে থার্মোসেটিং হয় না থার্মোপ্লাস্টিক হয়, এটা আমরা পরের দিন কানেক্ট করবো। আজকে ক্লাস এইটুকু, পরের দিন আমরা দেখা হচ্ছে।